এই যে থাপ্পড়টা আজকে তারা মেরেছে, এই থাপ্পড়টা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী গালে থাপ্পড়টা তারা মেরেছে একদম সরাসরি। কেন? তারা কি অন্যায় করেছে? বিকাশ ভবন অভিযান পরিষ্কার করে দিয়েছে যে দোষ রাজ্য সরকারের। বড় বড় কথা বলে না, আপনাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি ঘেরাও করে আপনাদের টাকাগুলো আদায় করুন। শ্রমিকরা আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। দাদা, আমরা দেখছি আজকে একেবারে যারা এই এসএসসি চাকরিহারা 2016 সালে যারা প্রাইভেট ছিলেন, তারা একেবারে বিকাশ ভবন ঘেরাও অভিযান করেছিলেন এবং বিকাশ ভবনের মেন গেট ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ করেছে তারা। কিভাবে দেখছেন বিষয়টা? এটা স্বাভাবিক, কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকার এদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু আলটিমেটলি এরা ভেবেছিল যে লয়ারদেরকে ভয় দেখিয়ে বা মুখ্যমন্ত্রী আজে বাজে কথায় মানে প্রভাবিত হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি তো এই যে দোষ, এই যে টেন্টেড নন টেন্টেড আলাদা করতে না পারা, সুপ্রিম কোর্টে 2.5 বছর ধরে এবং ক্যালকাটা হাইকোর্ট মিলিয়ে প্রায় 2.5 থেকে 3 বছর ধরে পুরো জিনিসটাকে একটা ভাঁওতাবাজির মধ্যে নিয়ে চলে যাওয়া, এটা সম্পূর্ণরূপে দায় রাজ্য সরকার এবং এসএসসির থেকেও রাজ্য সরকার। কারণ এসএসসি চাইলেও রাজ্য সরকার চায়নি বলেই আজকে লিস্টটা প্রকাশ করা যায়নি। সো এটা এক্সপেক্টেড ছিল। এবং আমরা এই জমানায় আমরা দেখে নিলাম যে শিক্ষক যারা ভবিষ্যতের কাণ্ডারি, তারা কি করতে পারেন। এবং পুলিশ কি এই নিয়ে দ্বিতীয়বার পুলিশ পিটল আজকে, তো আরো ন্যাক্কারজনক ঘটনা। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, এটাই বোধহয় ভবিতব্য। দেখা গেল যে সেখানে তৃণমূলের একজন এমএলএ সব্যসাচী বাবু, তাকে একদম সরাসরি চাকরি প্রার্থীরা প্রশ্ন করেছেন যে আপনি চোর, টাকা ফেরত দিন, এবং সরাসরি তাকে বলেছেন কেন চাকরি থাকবে না আপনি বলুন। এর জবাব এটা, এই থাপ্পড়টা সব্যসাচী বাবুর গালে থাপ্পড় নয়, এই থাপ্পড়টা হলো শিক্ষামন্ত্রী গালে থাপ্পড়, এই থাপ্পড়টা হলো অভিষেক ব্যানার্জির গালে থাপ্পড়, এই থাপ্পড়টা হলো রাজ্যের চাকরি চোর মুখ্যমন্ত্রী গালে থাপ্পড়। পরিষ্কার। এই যে থাপ্পড়টা আজকে তারা মেরেছে, এই থাপ্পড়টা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী গালে থাপ্পড়টা তারা মেরেছে একদম সরাসরি। কেন? তারা কি অন্যায় করেছে? তারা কি অন্যায় করেছে আমি আপনাকে এর আগের দিনই বলেছিলাম যে যেভাবে এখনো পর্যন্ত রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অর্ডার না মেনে, লিস্ট না প্রকাশ করে শুধুমাত্র ডিআই অফিসগুলোতে লিস্ট পাঠিয়ে দিয়েছে, এবং ডিআই অফিসের মাধ্যমে যারা চাকরি প্রার্থী তারা জয়েন করবে, যারা ইল্লিগাল তারা করবে না। অনেক বড় অন্যায়, এটা তো তারা মানবে না। সুপ্রিম কোর্টের অর্ডার এখানে ভায়োলেট হয়েছে। যারা বিকাশ ভবনে অভিযান করেছিলেন এই চাকরি হারারা, তাদের একটাই দাবি, পরীক্ষা দেব না, ফেরত চাই চাকরি। দাবি তো তাদের থাকতেই পারে, সঙ্গত দাবি। কারণ আমি আপনাকে একটাই কথা বলবো যে যেভাবে তাদেরকে অযোগ্য বলা হয়েছে, তারাই যে অযোগ্য এই প্রমাণও রাজ্য সরকার দিতে পারবে না। কারণ রাজ্য সরকার পরিষ্কারভাবে নিজেরাই বলেছিল যে টেন্টেড নন টেন্টেড ফারাক করা সম্ভব হচ্ছে না, যোগ্য অযোগ্যের ফারাক করা সম্ভব হচ্ছে না। যদি সেটাই হয় মানদণ্ড, তাহলে কোনো দিনই রাজ্য সরকার এইটাকে আলাদা করতে পারবে না, কোনোদিনই করতে পারবে না। সুতরাং আমার বক্তব্য হলো, এই যে এখন একটা প্রশ্ন উঠছে যে নতুন চিফ জাস্টিস যিনি কালকে শপথ গ্রহণ করেছেন, তার কাছে রাজ্য সরকার রিভিউ পিটিশন করবে কিনা, বা অতীতে যে রিভিউ পিটিশন করেছে সেটা হিয়ারিং হবে কিনা। আমার বক্তব্য হলো, এই যে যারা গন্ডগোলটা করছে আজকে, তারাও কিন্তু সেই মামলাটায় যাবে। এবং যেভাবে লিস্ট পাঠানো হয়েছে ডিআই অফিসে, তারই বা ভিত্তি কি আছে? যেখানে সিবিআই বলুন, যেখানে এসএসসি বলুন, রাজ্য সরকার বলুন, তারা এক একজন এক একটা ফিগার কোর্টের সামনে তুলে ধরেছে, সেখানে এইটা কি করে সম্ভব হতে পারে? এইটা তাদের যে দাবি, দেখুন তারা এখন অনেক কিছুই বলবেন। রাজ্য সরকার এদের মধ্যে পয়সা দেওয়া লোকও থাকতে পারে, পয়সা না দেওয়া জেনুইন লোকও থাকতে পারে। সুতরাং তাদের দাবি একটা থাকবেই। কিন্তু যে চিটিংবাজি রাজ্য সরকার তাদের সাথে করেছে, এবং তাদেরকে চাকরি করতে করতে আজকে সুপ্রিম কোর্ট তাদের চাকরি নিয়ে নিয়েছে, তাদের চাকরি চলে গেছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে আমরা রয়েছি।
এবং শিক্ষকদের সম্মান মাটিতে মিশে যাচ্ছে। পুলিশ আজকে হেলমেট দিয়ে পিটলো, আগের দিন লাঠি মেরেছে, আজকেও লাঠি মেরেছে, লাঠি পেটা করেছে। হবে তো কয়েকজন যা অসুস্থ হয়েছেন, আমার তো মনে হচ্ছে যে তাদের জীবনহানির আশঙ্কা রয়েছে, কারণ তাদের ফ্যামিলি কিভাবে চলবে তারা তো ভেবে পাচ্ছে না। এবং আমি আপনাকে আগেও বলেছি, এটা একদম বাস্তব জলের মতো পরিষ্কার যে যখনই এই পরীক্ষাটা আবার হবে, কেন তারা পরীক্ষা দেব না কথা বলছে, পরীক্ষাটা আবার হলে এর মধ্যে 90% ক্যান্ডিডেট চাকরি পাবে না, চাকরি পাবে না, কারণ কতগুলো বিষয় থাকবে। যখনই, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ধরুন এই লিস্টে তাদের নাম বাদ, তারা যখন পরীক্ষা দেবে, যতই সুপ্রিম কোর্ট বলুক, সেই প্যানেল তাদের কাছে যখনই তাদের নামটা আসবে, সেই প্যানেল প্রথমেই বলবে যে এরা চিটিংবাজি করে ঢুকেছিল সেই প্যানেলে, কারণ সেই প্যানেলে কোনো গন্ডগোল হোক রাজ্য সরকার বা এসএসসি কেউ চাইবে না, সুতরাং সেই জায়গায় প্রথমেই তারা ক্রস মার্কে চলে যাবে। দ্বিতীয় আর একটা ব্যাপার হচ্ছে যে যখন এরকম তো পরীক্ষা হবে না যে শুধুমাত্র এই ক্যান্ডিডেটরাই পরীক্ষা দিতে পারবে, নতুনরা কেউ পরীক্ষা দিতে পারবে না। যদি সেটা হয় তাই নিয়েও মামলা হবে। ফ্রেশ ক্যান্ডিডেটরা বসবে, ফ্রেশরা যা পড়াশোনা করে আসবে, আর এই টিচাররা যদি সত্যিকারের সুপ্রিম কোর্টের আগের অর্ডার অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিতে হয়, দুজনের পড়াশোনার যা ফারাক হবে, সেক্ষেত্রে ওই রিক্রুটমেন্টের পরীক্ষায় যেখানে 8 নম্বর পেলেও মানে একজন ক্যান্ডিডেটের মানে সিলেকশন নন সিলেকশন হয়ে যায়, সেখানে অত্যন্ত কঠিন ব্যাপার। তারা নিজেরাও জানে তাদের সেই একাডেমিক পড়াশোনাটা এই মুহূর্তে নেই, সুতরাং তারা এমনিতেই অনেকটা পিছিয়ে গেছে, রেসে অনেকটাই তারা দূরে সরে গেছে। 100%, কারণ এই রাজ্য সরকার নিজেদের ঘাটটাকে বাঁচানোর জন্য কোনোভাবে সুপার নিউমেরিক পোস্টের ঘাটটা মানে মধ্যে দিয়ে কোনোভাবে নিজেদের ঘাটটাকে বাঁচিয়েছে, ক্যাবিনেট এই সমস্ত বলে। কিন্তু এখানে যারা চিটিংবাজি করে ঢুকেছে, পয়সা দিয়ে ঢুকেছে, এই রাজ্য সরকার সেটাকে অ্যালাউ করেছে। এই রাজ্য সরকারের পয়সায় চলা এসএসসি তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, তার স্যালারি মঞ্জুর করেছে এই এসএসসি। সুতরাং যে ক্যান্ডিডেটরা জেনুইন কিন্তু সঠিক অ্যাসেসমেন্ট করা হলো না, তাদের দায় তারা কেনই বা নেবেন? ব্যাপারটা অত্যন্ত একটা মানে ঘোলাটে জায়গায় চলে গেছে। এবং আমি আপনাকে এটাও বলছি, সুপ্রিম কোর্টের লাস্ট যে অর্ডার রিভিউ করেও বিশাল কোনো পরিবর্তন হওয়া, আমি অন্তত আইনজীবী হিসাবে যতটুকু আমার আইনি নলেজ, সম্ভব নয়। জেনুইন ফেক সবাইকেই পরীক্ষায় বসতে হবে। হ্যাঁ, হয়তো দেখা গেল গভর্নমেন্ট কিছুটা গ্রেস মার্ক দিতে পারে যারা যারা চাকরি করেছেন, তাদের এই এক্সপিরিয়েন্সটাকে ম্যাটার করার জন্য, এক্সপিরিয়েন্সটাকে ক্যালকুলেট করার জন্য। আদারওয়াইজ যে টাকা পয়সা খেয়ে চাকরি হয়েছে এবং চিটিংবাজি হয়েছে, এটার জন্য তাদের তো এই কথাটা শুনতে হবে। এবং আজকের দিনটার অপেক্ষায় রাজ্য সরকার মানে হয়তো ছিলই, বা আজকের দিনটার অপেক্ষা মানে আজকের দিনটা কোনো আইরনি নয়, এটাই এই রাজ্য সরকারের ভবিষ্যৎ। এই সব্যসাচী বাবুকে আজকে ধাক্কা মেরেছে, সব্যসাচী বাবুকে যে হেনস্থা করেছে, তাকে যে চোর বলা হয়েছে, আসলে এই চোরটা বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আসলে এই চোরটা বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যারা সব থেকে বেশি বেনিফিটেড এই চাকরির কেসে, যারা সব থেকে বেশি টাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, যাদের নাম সব থেকে বেশি উঠে এসেছে, এই চোরটা বলা হয়েছে সেই জেল খাটা আপনার পার্থ চট্টোপাধ্যায়কে, যে শিক্ষামন্ত্রী হিসাবে সেই সময় রাজ্যের মানে ভবিষ্যৎটাকে পুরো নষ্ট করে দিয়েছিল টাকা দিয়ে, এই চাকরিগুলো দিয়ে, বেশিরভাগ চাকরিগুলো টাকা দিয়ে। সুতরাং আজকে তাদের এই আন্দোলন অত্যন্ত ফলপ্রসূ। এই স্টুডেন্টরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, এই শিক্ষকরা এই বিকাশদার ওপরে আক্রমণ করতে গেছিল, এই হাইকোর্টে এসে অনেক অসভ্যতা করেছিল, এমনকি ইভেন গন্ডগোল, তারা বিভিন্ন মিডিয়াতে কিছু ক্যান্ডিডেট তারা বলতো যে বিকাশ দা তাদেরকে নাকি ডুবিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে হয়তো তারা ভুল বুঝতে পেরেছে, বিকাশ ভবন অভিযান পরিষ্কার করে দিয়েছে যে দোষ রাজ্য সরকারের। এবং আজকে ঘটনাটাই সব্যসাচী বাবুর দিয়ে থেমেতে গেলে হবে না। আমি বলবো, বড় বড় কথা বলে না, আপনাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়ি ঘেরাও করে আপনাদের টাকাগুলো আদায় করুন। কোথায় টাকা গেছে শিক্ষা দপ্তর ঘেরাও করুন, কেন টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, এদের প্রত্যেকের পদত্যাগ দাবি করছি, এদের প্রত্যেকের পদত্যাগ দাবি করছি আমি। টাকা নিয়ে যারা যারা চাকরি দিয়েছে তাদের ওই শিক্ষামন্ত্রীর মতো প্রত্যেককে জেলে ঢোকাতে হবে, তবেই এই রাজ্যের ভবিষ্যৎ। কারণ শিক্ষকরা হচ্ছে একটা জাতির ভবিষ্যৎ। সেই শিক্ষকরা যারা টাকা দিয়ে ঢুকেছে, যারা চিটিংবাজি করেছে, একটা প্রজন্মকে নষ্ট করেছে,
যারা সেটাকে মদত করেছে তাদের স্থান কখনোই সভ্য সমাজে হতে পারে না, তাদের স্থান হবে জেলে। এবং আমি বলবো, বিকাশ দাকে বলবো, আপনি যে লড়াই করেছেন এই লড়াইয়ে সাধারণ আইনজীবীরা আপনার পাশে রয়েছে, আপনি এদেরকে জেলে ঢোকান এবং এই বাংলাকে কলঙ্ক মুক্ত করুন।